হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ফরহাদ ভাই। হ্যালো, ওয়েলকাম টু শো। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো ফরহাদ কে আমরা একটু জানতে চাই শুরুতেই। ফরহাদ ফরহাদ ওভার দ্য ইয়ার্স আমার অনেক ধরনের চেঞ্জেস আসছে। সো লেটস স্টার্ট এ বিট। আমি ক্যানাডায় এসেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, ইউনিভার্সিটি অফ উইন্ডসরে ব্যাচেলর করছি উইথ বিজনেস ডিগ্রি। তারপর এখানে মুভ করলাম টরন্টোতে ব্যাক ইন 2013 থেকে আমি অনেকগুলো ব্যাংকে কাজ করার সৌভাগ্য হয়েছে। বিগ 5 ব্যাংকস আই হ্যাভ ওয়ার্কড। আই হেল্ড অনেক ধরনের রোল। ব্যাংকার ছিলেন? আমি ব্যাংকার ছিলাম। আমি ব্যাংকার ছিলাম। ব্যাংকে অনেকগুলো রোলই আমি কাজ করার সৌভাগ্য হয়েছে। লাস্ট যেই রোলটা ছিল এটা ব্যাংক অফ মন্ট্রিয়াল অ্যাজ এ মর্গেজ অ্যাডভাইজার। তারপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট মর্গেজ লাইসেন্স নিয়ে মর্গেজ ব্রোকারিং শুরু করলাম। মর্গেজ ব্রোকারিং করতে করতে মনে হলো যে না, আই ক্যান অলসো ডু রিয়েল এস্টেট, নাও আই এম অলসো রিয়েল এস্টেট ব্রোকার। এখন পুরোপুরি ফুল টাইম রিয়েল এস্টেট ব্রোকার এন্ড মর্গেজ অ্যাডভাইজার বলে কাজ করছি। আপনার আমি জানি যে আপনি আরো কিছু সাইট ব্যবসা আছে বলে একটু বলেন। আচ্ছা, সাইট তেমন কিছু না, টু বি অনেস্ট। কিছু সাইড হাসেল ক্রিয়েট করার চেষ্টা করতেছি, যেমন মাই লেটেস্ট ভেঞ্চার ইজ এন্টারপ্রেনার্স ক্লাব অফ টরন্টো। অবজেক্টিভ ইজ সিম্পল, যে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করতেছি অফ এন্টারপ্রেনার্স ইন দিস কমিউনিটি, উই টক অ্যাবাউট বিজনেস, যে কিভাবে আমরা ব্যবসা করবো। এখানে আমরা অনেকেই সফল হয়েছি, সাকসেস হয়েছে অনেকেরই, বাট আমরা অনেক সময় একটু দিশেহারা থাকি যে কোথায় যাব। তো আমরা যদি নিজে একটা কমিউনিটি ক্রিয়েট করে নিজেকে হেল্প করতে পারি টু গ্রো আওয়ার বিজনেস, টু ইনভেস্ট ইন এ নিউ বিজনেস, দেন আমরা সবাই একসাথে ইনশাল্লাহ আগে যাবো। এছাড়া একটা ছোট জিনিস করতেছি, এটা হচ্ছে বাংলাদেশ রক ফেস্ট। বাংলাদেশ রক ফেস্ট 1.0 হয়েছিল 2022-এ। বাংলাদেশ রক ফেস্ট 2.0 is coming this August 17th. কেউ যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চায়, কিংবা ফর দ্য ফার্স্ট টাইম কেউ রিয়েল এস্টেটে আসতে চায়, সে কিভাবে প্রিপেয়ার হবে, কিভাবে, মানে তার কি জিনিস ম্যান্ডেটরি জিনিস, যে জিনিসগুলো আমার লাগবেই যদি আমি রিয়েল এস্টেটে আসতে চাই? রিয়েল এস্টেটে আসতে চাই বলতে রিয়েল এস্টেটে বাসা কিনতে চাই না রিয়েল এস্টেট এজেন্ট হতে চাই? না, আমি বাসা কিনা। So there's a two different pathway. So তুমি যদি বাসা কিনতে চাও as a first time home buyer, কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথম জিনিস হচ্ছে তোমার ক্রেডিট স্কোরটা 680 প্লাস হতে হবে। 680 প্লাস। নরমালি আমাদের ক্রেডিট স্কোরটা হয় আপ টু 900, 300 to 900। এই 900 এর রেঞ্জে আপনার অনেক বেশি। হ্যাঁ, সো 900 কারো নাই, টু বি অনেস্ট। সো আর ক্রেডিট স্কোর সি হ্যাজ টু বি 680 প্লাস। প্রথম যে আমার ক্রেডিট স্কোরটা ক্লিন হওয়া দরকার, আমার ক্রেডিট ইউটিলাইজেশন বেশি হওয়া যাবে না। বেশি হইলে আপনি 680 থেকে নিচে নামতে থাকবেন, তুমি দেখবা অলরেডি। আরেকটা হচ্ছে আপনার ইনকাম, আপনি কি সেলফ এমপ্লয়েড না আপনি কি ফুল টাইম এমপ্লয়ি, ইনকাম সোর্স অফ আর্নিং থাকতে হবে। একটা 3 নম্বর বিষয় হচ্ছে আপনার ডাউন পেমেন্ট, যে তুমি কত ডাউন পেমেন্ট দিতেছো, হচ্ছে কি 15%, 10% অথবা 20%। আচ্ছা, কারো যদি ক্রেডিট স্কোর কম থাকে, মানে আমার 680 প্লাস নাই, না সরি 850 প্লাস নাই, 680 প্লাস নাই, তো সেই ক্ষেত্রে সে কি করবে, মানে কিভাবে ইমপ্রুভ করবে? সো ইমপ্রুভ করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে তোমার যদি কোনো ক্রেডিট লিমিট থাকে, ধরো সে $100, তুমি $100 $30 বেশি ইউজ করবা না। সবসময় ইউটিলাইজেশন অফ দ্যাট ক্রেডিট হ্যাজ টু বি আন্ডার 30%। এখানে তুমি বলতে পারো যে ভাই আমাদের একটাই ক্রেডিট কার্ড, এটাই ধরেন অনেকে আছে ক্রেডিট স্কোর বাজে, এরকম অনেক মানুষ আছে, রাইট, অফ কোর্স। এখন প্রিপেয়ার হয়েছে বাড়ি কেনার জন্য, সে জানে না বাড়ি কেনার জন্য কি কি লাগবে। তো প্রথম যে তার স্টেপ যেটা, সেটা হচ্ছে তার ক্রেডিট স্কোর খারাপ। এখন সে আপনার কাছে আসলো যে ভাই আমি বাড়ি কিনতে চাই, এখন আমার ক্রেডিট স্কোর খারাপ, সেই ক্ষেত্রে আপনারা হেল্প করবেন? হ্যাঁ, আমি হেল্প করতে বলতে আমি একটা গাইডলাইন দিয়ে দিই। আমার যেমন আমি বলতে পারি যে রিসেন্টলি আমি একটা ডিল ক্লোজ করেছি। ক্লায়েন্ট আমার কাছে 2 বছর আগে আসছিল, ওদের ক্রেডিট স্কোর ওয়াজ নট আপ টু দ্য মার্ক, ওদের 680 বিলো ছিল। আমি ওনাকে একটা পুরোপুরি আপনি এখন প্রিপেয়ার না বাসা কেনার ক্ষেত্রে, আপনি এই জিনিসগুলো করেন না। তো আমি ওনাকে কি বলছি যে ওনাদের ইউটিলাইজেশন বেশি ছিল, আপনি দেখেন যে আপনি কিভাবে 30-40% নিচে ইউটিলাইজেশন নিয়ে আসতে পারেন নিচে। তারপর আরেকটা হতে পারে যে অনেকে ফোনের বিল মিস করে,
সো একটা দুইটা আনইনটেনশনাল মিস, এরকম একটা দুইটা পেমেন্ট যখন মিস হয় এটা কিন্তু আপনার ক্রেডিট স্কোরকে এফেক্ট করতেছে। সো যেটা হতে পারে যে আপনি প্রি অথরাইজেশন পেমেন্ট ইউজ করে রাখলেন যাতে আপনার অটোমেটিক কেটে নিচ্ছে আপনার ক্রেডিট কার্ড থেকে, আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট এন্ড অফ দ্য মান্থ যে কোন কোন বিল পেমেন্ট আমাকে করতে হচ্ছে। এইগুলা আপনাদের মানে ইনস্টল করতে হবে আপনার লাইফস্টাইলে, যে মানে হচ্ছে শর্ট স্টোরি লং স্টোরি শর্ট, যে আমি যদি বাড়ি কেনার জন্য প্রিপেয়ার হই, রাইট, কিংবা আমি চিন্তা ভাবনা করতেছি, আমার ক্রেডিট স্কোর নিয়ে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে, রাইট, ক্রেডিট স্কোর আমার বিল্ড করতে হবে এনি হাউ এনি কস্ট। দ্যাটস কারেক্ট। ওকে, তো সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে মর্গেজ, আই গেস ডাউন পেমেন্ট। হ্যাঁ, ডাউন পেমেন্ট এটা তো সবথেকে ক্রিটিক্যাল পার্ট আমি যতদূর জানি। তো একটা মানুষ বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট কত থাকতে হবে, কেন থাকতে হবে, ডাউন পেমেন্ট নিয়ে যা যা আছে আপনি আমাকে বলেন, যে ডাউন পেমেন্ট কত দিতে হবে, ডাউন পেমেন্ট কেমনে রেডি করবে। রাইট, দুইটা মর্গেজ আছে এখানে। প্রথম একটা হচ্ছে কনভেনশনাল মর্গেজ, একটা হচ্ছে ইনশিওরড মর্গেজ। কনভেনশনাল মর্গেজ হচ্ছে যখন তুমি 20% ডাউন পেমেন্ট দিচ্ছ, মানে 100 টাকা যদি বাসার দাম হয় তুমি 20 টাকা দিবা, 80 টাকা তোমার লোন হবে, এটা হচ্ছে কনভেনশনাল মর্গেজ। ইনশিওরড মর্গেজ হচ্ছে যখন তুমি 20% এর নিচে তুমি ডাউন পেমেন্ট দিতে, এটা হতে পারে 5%, 10%, 15% বা ইভেন 18%। ব্যাংক নির্ধারণ করে দিবে নাকি আমি ইচ্ছা মতো দিতে পারবো? এটা ব্যাংক নির্ধারণ করে না, এটা তো নিতান্তই তোমার বিষয়। তোমার যতটুকু সেভিংস তুমি ততটুকু, তুমি মিনিমাম তোমার 5% দিতে হবে। এটা হচ্ছে থামরো, যে আবার তুমি যখন 5% দিচ্ছ এটাকে ইনশিওরড মর্গেজ। ইনশিওরড মর্গেজের কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। ইনশিওরড মর্গেজ অ্যাকচুয়ালি কি, এটা কে ইনশিওর করতেছে, কাকে ইনশিওর করতেছে, এটা কি তোমাকে ইনশিওর করতেছে নাকি ব্যাংক ইনশিওর। সো এটাকে বলে CMHC, Canada Mortgage and Housing Corporation. এটা হচ্ছে একটা CMHC, right. So Canada Mortgage Housing Corporation, it's a government entity যেটা তোমাকে তোমার ব্যাংকে প্রোটেক্ট করতেছে ইন কেস ইফ ইউ ডিফল্ট অন এ মর্গেজ পেমেন্ট। যে ব্যাংক ওই মর্গেজ পেমেন্টটা ওই ইন্স্যুরেন্স, সিএমএইচসি ইন্স্যুরেন্স ব্যাংকে কভার করবে, ওই মর্গেজ পেমেন্টটা দিয়ে দিবে যদি তুমি ডিফল্ট করো তোমার লোন। সো সিএমএইচসি ইন্স্যুরেন্সের কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে যে আপ টু $1 million তুমি মিনিমাম ডাউন পেমেন্ট দিতে পারবে। যখনই মিলিয়ন ক্রস করতেছো ম্যান্ডেটরি 20% তোমাকে দিতেই হবে। মানে হচ্ছে আমি যদি বাসা কিনি, যে বাসাটা $1 million প্লাস, তাহলে আমাকে ম্যান্ডেটরি 20% দিতে ডাউন পেমেন্ট আমাকে রেডি থাকতে হবে বাড়ি কেনার জন্য। আর যদি আমি এমন কোনো বাড়ি চুজ করি যেটার দাম হচ্ছে $1 million কম, তাহলে আমি 5 থেকে 5% মিনিমাম 5%, বাট আমি যত দেই। দ্যাটস কারেক্ট। সো এখানেও একটা ক্যাচ আছে সিএমএইচসি, ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, মিনিমাম 5%। সো এখানে ওরা দুইটা স্ল্যাব ইনস্টল করছে। প্রথম স্ল্যাবটা হচ্ছে প্রথম 5 লাখের মর্গেজের 5% তুমি দিতে পারবা। তো তোমার যদি বাসার দাম হয় সে 500,000, তুমি মিনিমাম ডাউন পেমেন্ট 5% which is 25,000 তুমি দিলে তুমি বাসা কিনতে পারছো। কিন্তু তোমার বাসার দাম যদি সে হয় 6 লাখ টাকা, তুমি আবার 5 থেকে 6 লাখ টাকা যে একটা ডিফারেন্স, এটা 1 লাখ টাকার 10%, মানে 10,000 টাকা প্লাস প্রথম 5 লাখের 5% 25,000 টাকা। এই দুইটার যোগফল হচ্ছে 25 + 10 35,000 টাকা মিনিমাম তোমাকে দিতেই হবে। মানে হচ্ছে আমি যদি একটা বাড়ি কিনি যেটার দাম 5 লাখ টাকা, রাইট, তাহলে আমি মিনিমাম 5% ডাউন পেমেন্ট দিতে পারবো। দ্যাটস কারেক্ট। বাট আমার বাসার দাম লেটস সে 6 লাখ টাকা। 6 লাখ টাকা হলে আমার ওই 5 লাখের যে 5% এটা দিতে হবে। 5 লাখের টাকার পরে যে 1 লাখ টাকা বেশি দিচ্ছি সেটার জন্য প্লাস 10%। দ্যাটস কেউ যদি এখন 7 লাখ টাকার কিনে 5 লাখ টাকার জন্য মিনিমাম 5% করে, দেন হচ্ছে 2 লাখ টাকার জন্য প্লাস 10%। দ্যাটস কারেক্ট, দ্যাটস দ্য ক্যালকুলেশন। সো 7 লাখ টাকার জন্য হচ্ছে 5 থেকে 7 লাখ টাকা ব্যবধান হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকার 10% হচ্ছে 20,000। তো 20,000 প্লাস প্রথম 5 লাখের 25, সো মিনিমাম তোমাকে এখানে $45,000 তোমাকে ডাউন পেমেন্ট দিতে হচ্ছে টু বাই দ্যাট প্রপার্টি। প্লাস তোমাকে একটা সিএমএইচসি ইন্স্যুরেন্স দিতে হবে। তুমি যদি 100 টাকার বাসা কিনো, 5 টাকা ডাউন পেমেন্ট দাও, তোমার যদি 95 টাকা লোন হয়, এটার সাথে একটা প্রিমিয়াম সিএমএইচসি ইন্স্যুরেন্স প্রিমিয়াম তোমার যোগ হয়ে যাবে। এখন এটার কিছু ক্যালকুলেশন আছে যে 5% দিলে তোমাকে 4% প্রিমিয়াম দিতে হবে,
10% দিলে 3.1% দিতে হবে, তুমি যদি 15% দাও তাহলে 2.8% দিতে হবে। এই যে 2.8% অফ হোয়াট? 2.8% অফ দ্য মর্গেজ ব্যালেন্স। তোমার যদি 85 টাকা তোমার লোন হয়, 85 টাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন? সো কেউ যদি 100 টাকা দিয়ে বাসা কিনে 15 টাকা সে ডাউন পেমেন্ট দেয়, 85 টাকার তার লোন হচ্ছে, লোন টু ভ্যালু হচ্ছে $85। ওকে, মানে হচ্ছে আমি একটা বাড়ি কিনতেছি, যে বাড়ির দাম কথার কথা 100 টাকা, আমার কাছে 15 টাকা আছে, আমি তোমাকে ব্যাংকে বললাম আমি তোমাকে 15 টাকা দিচ্ছি, তুমি আমাকে 85 টাকা লোন দাও। দ্যাটস কারেক্ট। এটা হচ্ছে আমার লোন টু ভ্যালু, তোমার হচ্ছে বরোইং অ্যামাউন্ট। এখন যেহেতু তুমি 20% এর নিচে ডাউন পেমেন্ট দিচ্ছ, ইটস ইনশিওরড মর্গেজ, এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ওরা যেহেতু স্ল্যাব আছে ওদের 85 টাকার 2.1%, সো 2.1% অফ 85 টাকা তোমার লোন অ্যামাউন্টের সাথে যোগ হয়ে যাবে। এখন তুমি এটা আইদার আপফ্রন্ট পে করতে পারো, অর তুমি 25 বছর ধরে তোমার যে অ্যামোর্টাইজেশন পিরিয়ডে এটা আস্তে 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 করে তোমার প্রতি মাসে লোনের সাথে পে অফ। আমি 100 টাকার বাড়ি কেনার জন্য যে 85 টাকা লোন নিলাম সেটার জন্য CMHC 2.1% একটা প্রিমিয়াম ইন্স্যুরেন্স যোগ করে দেবে তোমার লোনের সাথে। বাট এটা আমাকে সাথে সাথে দেওয়া লাগতেছে না, এটা চাইলে আমার ওই 85 টাকার যে লোন আছে লেটস সে 25 বছরের, সেটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে, সেটা আমার ওই 25 বছরের লোনের সাথে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, আমি প্রত্যেক মাসে মাসে দিতে পারো। অথবা তোমার এটাও অপশন থাকে যে তোমার যদি টাকা থাকে তুমি এটা আপফ্রন্টও পে করতে পারো। আচ্ছা, বাট মানুষের কাছে অবভিয়াসলি এত টাকা থাকে না, ওরা ইউজুয়ালি যেটা করে যেটা ওই মান্থলি পেমেন্টে চলছে। এখন কথা হচ্ছে আমি 25 বছরের লোনে বাড়ি কিনা আমি 10 বছর পরে যদি আমি পে অফ করে দিতে পারি, তাহলে কি আমার এই টাকাটা দেওয়া লাগবে? দ্যাটস কারেক্ট। তোমাকে এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা রিগার্ডলেস তুমি 5 বছরে পে করো 25 বছরে পে করো, এটা তোমার অরিজিনাল অ্যামাউন্ট অফ বরোইং এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এটা তোমাকে দিতেই হবে রিগার্ডলেস অফ দ্য অ্যামোর্টাইজেশন। ঠিক আছে, আমি বুঝলাম, বাট আপনি তো জানেন কানাডা এখন মন্দা চলতেছে, অর্থনৈতিক মন্দা চলতেছে, মোটামুটি ইনফ্লেশন চলতেছে, এখন রিয়েল এস্টেট মার্কেটের খবর কি আসলে? এটা অ্যাকচুয়ালি সবারই কোয়েশ্চেন। আমি যখনই কোনো সেটিং এ যাই, কোনো কমিটি ইভেন্টে বা গ্যাদারিং এ যাই, সবাই বলে ভাই মার্কেটের কি অবস্থা, হাউস দ্য মার্কেটের কি অবস্থা। ওরা বাসা কিনবে কি কিনবে না, বাট সবার একই কোয়েশ্চেন রিয়েল এস্টেট ব্রোকারদের কাছে যে বাসা মার্কেটে কি খবর, মার্কেটে কি চলতেছে, এখন কি বাড়ি কেনার রাইট টাইম নাকি? সো মার্কেটের এই বিষয়টা খুবই একটা আপেক্ষিক একটা বিষয়। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি ইউ আর সেলিং অর বাইং। যেহেতু এখন পর্যন্ত বাসার ইন্টারেস্ট রেট তেমন একটা কমে নাই, জাস্ট একবার কমছে, বাসার দাম এখনো নাগালের মধ্যে। যেভাবে আমরা দেখছি লাস্ট 2-3 বছর যেভাবে বাসার দাম পাগলা ঘোড়ার মতো বাড়ছে, ওই দাম তোমার অনেকই কমে আসছে। যেসব বাসা 1.3 তে সেল হতো, ডিটাচ বাংলো, এইসব বাসা এখন মিলিয়নে সেল হচ্ছে, 1.1 এ সেল হচ্ছে, মানে $3 লাখ দাম কমছে। হ্যাঁ, সো তো কারো যদি ক্যাপাসিটি থাকে টু বাই হাউস এন্ড ওরা যদি মান্থলি পেমেন্ট এফোর্ড করতে পারে, আমি রিকমেন্ড করবো বা আমার সাজেশন হচ্ছে টু বাই ইট নাও, বিকজ সামনেই ইলেকশন আসতেছে, আরো ব্যাংক অফ কানাডা প্রেডিকশন দে গোনা রিডিউস দ্য ইন্টারেস্ট রেট। সো আমরা যদি কম দামে মার্কেটে বাসা কিনতে পারি, we can appreciate more on the house. মানে তাহলে যদি সামনে যদি নির্বাচন হয়, সামনে যদি ইন্টারেস্ট রেট কমে, বাড়ি দাম কমবে না? না, বিকজ আমার মনে হয় যখনই নির্বাচন আসে, প্রতিটা সরকারি বা গভর্নমেন্ট চায় যে মার্কেটে একটা অ্যাক্টিভিটি, ভালো একটা মার্কেট ক্রিয়েট করার। আমার মনে হয় আমরা সেদিকেই যাচ্ছি। এটা আমার নিতান্তই পার্সোনাল মতামত, বাট আই ক্যান বি রং। ওকে, থ্যাংক ইউ।